আরেমনাজ কিছুক্ষণ আগে তেকে ডেকে রেডি হতে বলেছে, হসপিটালে নিয়ে যাবে এজন্য। গতকাল বিড়ালে খামচিতে একটা বাড়তি কাজ হয়ে আছে। তে আরেম নেওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারপাশে চোখ বুলালো। জাঙ্কুককে কোথাও দেখলো না। তে মনে মনে স্বস্তিই পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোয়াতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে জিমিনের জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি জিমিন আপু এইখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে আরেম নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে তের মাথায় হাত দিয়ে বলে, রেডি হয়েছ আম্মু? তে মাথা নেড়ে বলে, জি বাবা, চলুন। আরেম নেওয়াজের হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। তে হেসে আরেম নেওয়াজের সাথে পা মেলাই। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে জাঙ্কুক ছিল। সব কাজে জাঙ্কুক থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে? কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না? তের ভীষণ মন খারাপ হলো। সবসময় তার প্রতিটি প্রয়োজনে জাঙ্কুককে পাশে পাওয়ার পর হঠাৎ জাঙ্কুকের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে জাঙ্কুকের বেলকনির দিকে তাকায়। এবারেও হতাশ হয় বেলকনিতে জাঙ্কুককে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপরের দিকে উঠালে ছাদের কোনায় জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তের বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমলো। অবাক হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছে না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। তে অবাক হয়ে শুধু জাঙ্কুককে দেখলো। গাড়িতে ওঠার আগ পর্যন্ত তে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। ভীষণ অভিমান জমলো ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, তের তেমনই হলো। আরেম নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে তে উঠে বসে। এরপর আবারও জানলা দিয়ে ছাদের দিকে তাকায়। জাঙ্কুক এক হাত পকেটে রেখে আরেক হাত সিগারেট ফুঁকছে। দৃষ্টি তের পানে। তে তাকিয়ে রইল আরো বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়। দৃষ্টির রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট। তের ইচ্ছে করলো সে ইঞ্জেকশন দিবে না। জাঙ্কুক কেন তাকে নিয়ে যাবে না, এতটুকু মানতেই পারছে না সে। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনো জাঙ্কুককে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে। আরেম নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে জাঙ্কুক মিলিয়ে যায়। তের অভিমানের পাল্লা ভারী হয়। জিমিন মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। সুগা কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল। আজ সারাদিন মাথাটা ভার লাগছে। সুগা সকাল সকাল থেকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। জিমিন আসলে বুঝতে পারছে না সুগা কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে সুগা তার উপর রেগে আছে? সে তো কিছুই মনে করতে পারছে না। শুধু মনে আছে সে সুগার জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে তার আর কিছুই মনে নেই। ভাবনার মাঝেই সুগার গলার আওয়াজ পাই, লিটল কুইন। জিমিন পিছন ফিরে তাকায়। সুগাকে কেমন যেন এলোমেলো লাগলো। সুগা এগিয়ে আসে। জিমিন একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচল টানা। সুগা জিমিনকে দেখে মৃদু হাসলো। দু হাতের অজালায় জিমিনের মুখটা নিয়ে মৃদু হেসে বলে, কেমন আছো লিটল কুইন? জিমিন অবাক হয়ে তাকায়। একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? সুগা জিমিনের গাল থেকে হাত ছড়িয়ে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি লিটল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পাঞ্ছে লাগে। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? জিমিন অবাক হলো সুগার কথা শুনে। এগিয়ে এসে বলে, কি হয়েছে আপনার বন্ধুর সাথে? সুগা চট করে উঠে দাঁড়ালো। জিমিনের মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। পিছনে হাত দিয়ে জিমিনের চুলগুলো খুলে দেয়। নীরব চোখে জিমিনের দিকে চেয়ে থাকে। জিমিন লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। সুগা মৃদু হেসে বলে, কিছু বলবো না, কিছু করব না। আপাতত সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো, বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়? সুগার প্রথম কথা শুনে জিমিন লজ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় সুগার দিকে। প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর?
সুগা মন খারাপ করে বলে, জিহব। জিমিনের বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যা বলছেন, জিহব ভাই এমন ধরনের মানুষ নয়। সুগা হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু জিহব ভাই রাগ অভিমান করে থাকতে পারে না, সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না। সুগা ভুরুগুসকে বলে, আমার লিটিল কুইন তো দেখি ভীষণ বোকা। জিহবকে আমার চেয়ে তুমি বেশি চেনো। জিহব এমনই, বুঝলে? ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেক দিন ঠিকঠাকই ছিল, আবার আমি অনেক দিন পর রেগে ভুলভাল বলেছি, ওরও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। জিমিনের হঠাৎ জিহবকে জুতো মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। সুগা ভুরুকুসকে বলে, হাসছো কেন? জিমিন হাসি আটকে বলল, জুতা মারুন, তাহলে জিহব ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। সুগা বোকা চোখে জিমিনের দিকে তাকালো। জিহবের হাওয়া তার বইয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। সুগা কিছু বলল না, তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তু এটা নেওয়া চাই। জাঙ্কুকও সবসময় রাগে, কিন্তু ওর কারোর সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। তবে এই ফাজিল জিহব রাখলে সুগার ভয় লাগে। একেবারে গার্লফ্রেন্ডের মতো মান অভিমান করে রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলেই এরা সব ব্রিটিশ। বিয়েটা করলো, সাথে শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। জিহব তাকে জ্বালিয়ে মারবে, ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে হাসতে হাসতে, ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তার। হসপিটাল থেকে বাড়ি ফিরল তে। আরএম নওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তে বাড়িতে প্রবেশ করলো। আজ নতুন যে দুটো কাজের মেয়ে এসেছে তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। তে টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে জাঙ্কুকের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরের কোথাও জাঙ্কুক নেই। তের মন ভীষণ খারাপ হয়। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল, এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনো জাঙ্কুককে ঘরে দেখতে না পেয়ে তে ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় জাঙ্কুককে তো ছাদেই দেখলো, যদি সেখানে থাকে। কিন্তু সে বরাবরই হতাশ, নেই জাঙ্কুক। মেয়েটার এত মন খারাপ হলো, কোথায় লোকটা? সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় দাঁড়িয়ে পড়লো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে জাঙ্কুককে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে। তাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল। এটাই তে মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবার নিজের উপরই রাগ লাগছে। ওই লোকটা যা ইচ্ছা করুক, তার কি? সন্ধ্যার পরপর জাঙ্কুকদের বাড়িতে জিহব এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। জিসু বেগম জান্নাতকে রেডি হতে বললেন, সাথে তেকেও রেডি হতে বললেন। তে ইতস্তত করছিল। জিহবের বাড়িতে সে কখনো যায়নি। জিসু বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর জিসু বেগম আবারও যাবে জিহবের বাড়ি, কিন্তু তেকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য তে তার সাথেই গিয়ে থাকুক। তের এমনিতেই ভীষণ মন খারাপ। জিমিন আপুও নেই, সাথে জাঙ্কুকের জন্য মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো, নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া জিসু বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতেই ইতস্ত হওয়ার কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে জান্নাত, তে আর জিসু বেগম জিহবের সাথে বেরিয়ে পড়ে। জিহব গাড়ি চালানোয় ব্যস্ত, মুড অফ তার। হঠাৎই মাথায় কিছু আসলো। মিটমিট করে হেসে তের উদ্দেশ্যে বলে, সিসিটিভি কেমন আছো? তে ভুরুকুসকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি? আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? তে মুখ ছোট করে বলে, কেমন অদ্ভুত নাম। তের পাশে বসা জান্নাত হেসে ফেললো। জিহব আবারও বলে, জাঙ্কুক কোথায় জানো? তের চোখে মুখে উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? জিহব শব্দ করে হেসে ফেলে। তে থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, উনি যেখানেই থাকুক। নেই ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। জিহব বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটমিট করে হেসে বলে, জাঙ্কুক একটা ভয়ঙ্কর মিটিংয়ে আছে তে। তে ভুরুকুসকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। জিসু বেগম ছেলের পাশের সিটে বসে এগিয়ে গিয়ে জিহবের কান টেনে বলে, এই বাদর, ওকে জ্বালাচ্ছিস কেন? জিহব মুখ ছোট করে বলে, উফ মা, কান ছাড়ো। আমি সবাইকে সবসময় টাটকা খবরই দিই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এসব কি নীতি?
জিসু বেগম জিহপের কান ছেড়ে বলে, তোর টাটকা খবর মানে তো অপর পাশের মানুষকে শুধু জ্বালাবে। জিহপ হেসে ফেলে, কিন্তু তে হাসলো না। জান্নাত মেয়েটা জিহপের দিকে চেয়ে আছে। জিহপকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সেই ইয়ঙ্গিকে জিহপের পাশে দেখার পর থেকে তার মন খসখস করছে কেন যেন। জিসু বেগমকে বললে তিনি বলেন এরকম কিছু না। জিসু বেগমের কথায় যদিও জান্নাত মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। জান্নাতের মনে প্রশ্ন জাগে, জিহপ কি তাকে চেনে না? তার সাথে যে জিহপের বিয়ে ঠিক, এটা কি জিহপ জানে না? মেয়েটা বুঝলো না। জিহপ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না এই জন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝে পারে না। কিছুক্ষণের মাঝে জিহপ তাদের বাড়ির সামনে গাড়ি ব্রেক কষে। বাড়ির ভেতরে গিয়ে জিহপ জাঙ্কুকের ফোনে কল করে, রিসিভ হলো না। জিহপ জাঙ্কুকের ফোনে মেসেজ করে, তেকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? তের থেকে 3 বছরের বড়, হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতেই জিহপের ফোনে কল আসে জাঙ্কুকের। জিহপ রিসিভ করলো। ওপাশ থেকে জাঙ্কুক রেগে বলে, তোকে ছাড়বো না আমি। জিহপ দুঃখ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর সুগা আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি, তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করেছিস বাবা। বউয়ের হক বন্ধুকে দিতে চাস? ছ্যা, তোদের নিয়ে আমি আর পারি না বাপু। জাঙ্কুক বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকে ছাড়বো না আমি বলে দিচ্ছি। জিহপ হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচাতো ভাইও সুন্দর, এসব ভাবনা ছেড়ে ফেল, তোদের শুধু ধরার ধান্দা। জাঙ্কুক রেগে বলে, ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? জিহপ নিঃশব্দে একটু হেসে নিল, এরপর নিজেকে সামলে বলল, কার কথা বলছিস বাবু? জাঙ্কুক দাঁত কিরমির করলো, ফোঁস করে শ্বাস ফেলে বলল, বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই। বলেই খট করে কল কেটে দিল। জিহপ হেসে ফেললো, আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। জাঙ্কুক বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো, 10টা বাজে। ঘরের থেকে না দেখে বিরক্ত হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞাসা করে তের কথা। মেয়েটা জানায় তে জিহপদের বাড়িতে গিয়েছে, আর ফেরেনি। জাঙ্কুক বিরক্তিতে চোখ মুখ কুচকালো, পকেট থেকে ফোন বের করে জিহপকে কল করে। হ্যাঁ বল, তে কি করছে শুনবি? জাঙ্কুক চুপ করে আছে। জিহপ আবারও বলে, তে তো আমার চাচাতো ভাইয়ের কলে ওঠার জন্য খুব বায়না করছিল, বুঝলি? আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে জাঙ্কুক তোমাকে কোলে নেওয়ার জন্য 2 পা 2 হাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো, কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো জিহপ। ওপাশ থেকে জাঙ্কুক দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবি এখানে। জিহপ কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে বলল, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ, আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। জাঙ্কুক রেগে গিয়ে চিৎকার করে বলে, ওকে দিয়ে যা জিহপ। জিহপ ইনোসেন্ট ফেস বানাই, এর বউ আনাটাই ভুল হয়েছে, একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে, তোর বউ তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? জিহপের কথা শুনে জাঙ্কুক শান্ত হয়, কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার কাজ আছে, তুই রেখে যা, রাগাস না আমায়। জিহপের কাছে একটু অদ্ভুত লাগলো, যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগবে না, অথচ জাঙ্কুক আসছে না, কাজের দোহাই দিচ্ছে। জিহপ হেসে বলে, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। হোয়াই? জিহপ মিটমিট করে হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে, আমি একটু চান্স নিব না? সাদামাটা একটা ডেট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো। হাতে হাত রেখে হেঁটে কল কেটে গিয়েছে। জিহপ হাসলো, যা, তাকে তো কথা শেষ করতে দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। জাঙ্কুক ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবেই ঘুরিয়ে দিবে। জিহপের গলা চেপে ধরতে না পারায় ফোনের ওপর সেই ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে, কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। জিন নেওয়াজ ঘরে ছিল না, আরেম নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। জাঙ্কুককে দেখে ভুরু কুঁচকে বলে, কিছু বলবে? জাঙ্কুক বিরক্তির কণ্ঠে বলে, ওকে এনে দাও। আরেম নেওয়াজ ছেলের কথা বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে, কাকে? জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। জাঙ্কুকের কথা শুনে আরেম নেওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, কে তো জিহপদের বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গিয়েছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না।
কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। জাঙ্কুক এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দেবে, অল টাইম তোমার কথাই সব হবে না। জাঙ্কুকের কথা শুনে আরেমনাজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে কেন বলছো? জাঙ্কুকের গম্ভীর গলা তবে শান্ত স্বরে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করোনি বাবা। আরেমনাজ অদ্ভুতভাবে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আর কিছু বলল না, তার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। আরেমনাজ প্রশ্নাত্মক চোখে জাঙ্কুকের প্রস্থান দেখলো। তিনি জাঙ্কুককে একটুও বুঝলেন না। তেকে বিয়ে করে জাঙ্কুক এখনো আফসোস করছে, আবার তেকে দূরেও রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, জাঙ্কুক তের কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলের থেকে হসপিটালে নিয়ে গেল। জাঙ্কুক বলেছিল এখন জিহপের বাসা থেকে তাকে আনতে বলছে। জাঙ্কুক কি চাই? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতেই থেকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন জাঙ্কুকের ব্যবহারে, কথাবার্তায়, চালচলনে। সময় তখন রাত 10:15। সুগার জিহপের বাড়িতে বেল বাজায়। বেশ অনেকবার বেল বাজালে তে এসে দরজা খুলে দেয়। সুগার তেকে দেখে জিজ্ঞাসা করে, কেমন আছে? তে মাথা নেড়ে জবাব দেয়। সুগা জিহপের কথা জিজ্ঞাসা করলে বলে ঘরে। সুগা আর কিছু বলল না। তে অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো জিহপ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। সুগা জিহপের ঘরে গিয়ে দেখলো জিহপ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে ভাবনা রেখে জিহপকে ডাকলো, এই জিহপ। সুগার গলা পেয়ে জিহপ তড়াক করে চোখ মেলে তাকায়। দেয়াল ঘড়িতে একবার সময় দেখলো, ভালোই রাত, এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, খালি গা, পরনে একটা ট্রাউজার। জিহপ চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দিই না, ভুল বাড়িতে চলে এসেছিস মনে হয়। সুগা কিছু বলল না। জিহপ এগিয়ে এসে কিছু না বলেই কষিয়ে সুগার গালে একটা চড় মেরে দেয়। সুগা বিস্ময় দৃষ্টিতে তাকায় জিহপের দিকে। জিহপ সুগার বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বাসাতেই এসেছিস, বের হয় এখান থেকে। সুগা কিছু বলতে যেও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছুই বলল না জিহপকে, রাগলেও না। উল্টো ঘুরে ঘরের দরজা আটকে দেয়। জিহপ চোখ বড় বড় করে বলে, এই এসব কি? আমার ইজ্জতের হাত দেওয়ার ধান্দা থাকলে এখনই বের হ, ছেলে হয়ে এসব কি? কথাটা বলে জিহপ জিভেই কামড় দিল। আই হাই, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যায় না, তার মিস্টেক হয়ে গেল। সুগা হেসে ফেললো। উল্টো ঘুরে বলে, তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো, তাই ভাবলাম যে এর জন্য একটু হলেও দায়ী, তার ইজ্জতে হাত দিলে মন্দ হয় না, কি বলিস? জিহপ বিষম খেয়ে কেসে বলে, নজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মা বাঁচাও। সুগা এগিয়ে এসে বলে, লাভ নেই, চল শুরু করি। জিহপ চোখ বড় বড় করে বলে, কি? সুগা মিটমিট করে হেসে বলে, রোমান্স। জিহপ কেসে উঠলো। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টো ঘুরে মুখ টিপে ধরলো। নিজেকে দুটো লাগাতে ইচ্ছে করলো। 24 ঘন্টা হলো না, তার আগেই হাসছে। এসব কি? সুগা এগিয়ে এসে বলল, কি রে, প্রিপারেশন নিচ্ছিস নাকি? জব পিছন ফিরে রেগে তাকায় সুগার দিকে। দৃষ্টি গেল সুগার গালে, যে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো। সুগাকে ঠান্ডা দেখে আরো অনুশোচনা হচ্ছে। সুগা চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। জব শান্ত চোখে তাকায় সুগার দিকে, এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। সুগা অসহায় কণ্ঠে বলে, ভুলে যা না ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর, রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলেছি। জীবন পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে। তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে, আমার একদম ভেস্তে গিয়েছে, তাই মাথা ঠিক ছিল না। জব বুঝলো সুগার কথা, মুখ বাঁকিয়ে বলল, আমি তো 2-3 ঘন্টা প্যারা দিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ওষুধের 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম। ওর ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো। তোর ভাই মাতব্বারি করলো, তুই আমায় নিয়ে আফসোস করছিস। যা এবার, আমার লাগবে না তোকে, তোকেও আমার লাগবে না। কথাটা বলে সুগাকে ঠেলে সুগা জিহপকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বাল, আমি রেগে কি যে বলেছি ভুলে যা না সোনা ভাই আমার। তোর জন্য আমি বাসরটা করতে পারছি না, তাহলে তুই বস, তোকে আমার লাগবে কিনা। কথাটা বলতে বলতে সুগা জিহপের পিঠে আলতো করে কয়েকটা থাপ্পড় দেয়। জিহপ হাসলো, কিন্তু শব্দ করলো না। গম্ভীর গলায় বলে, একটা শর্তে ভুলে যাব। সুগা জিহপকে ছেড়ে ভুরুকুসকে বলল, কি শর্ত? সব কিছুতেই রাজি হয়ে যাচ্ছি, বল। জিহপ গাল চুলকে মিটমিট করে হাসলো, অতঃপর বলে, তোর বাসর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে।
সুগার চোখ মুখ কুচকে তাকায়, এই বিয়াদব জীবনে শুধরাবে না। রেগে বলল, আমি বাসরই করব না, এবার শান্তিতে থাক। জিহব অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টরটা দেখাবি না? জিমিনের কপাল তো পুড়ল। সুগার বিরক্ত চোখে তাকায় জিহবের দিকে। জিহবকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে, যা, আমার কাজ শেষ, তোর বোন ওয়েট করছে। সুগার জিহবকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস কেন? আয়, রোমান্স করে যা, আমি রেডি, আয় সোনা। সুগার চোখ মুখ কুচকে তাকায়, রেগে বলে, এই বেয়াদব, আমি ফান করলাম, ছাড় আমায়। সুগার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস, দাঁড়া, জিমিনকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি জিমিনকে কল করলো। সুগার দ্রুত জিহবের হাত থেকে ফোনটা কেড়ে নিতে চায়, ততক্ষণে জিমিন কল রিসিভ করে ফেলেছে। জিহব চেঁচিয়ে বলে, জিমিন, তোর বর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে এসেছে, তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ টেপে হেসে সুগার দিকে তাকিয়ে বলে, এসো সোনা, তোমার আদর না পেয়ে পেয়ে আমি তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। সুগার কটমট দৃষ্টিতে জিহবের দিকে চেয়ে আছে। ওপাশ থেকে জিমিন তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, জিহব ভাই, কি হয়েছে? সুগার জিহবের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার লাইফে ব্রিটিশের আগমন ঘটেছে, তুমি ঘুমাও লিটল কুইন, আজ আমি জিহব বাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূরণ না করে থাকতে পারছি না, বাই লিটল কুইন। বলেই কল কেটে দিল। জিহব হাসছে। সুগার জিহবের ফোন বেডের ওপর ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। জিহব চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। সুগার কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, তোকে পাপি বানাবো আমি এখন, আয় সোনা বাবু। জিহব লজ্জা পাওয়ার ভান করে দুহাতে মুখ ঢেকে বলে, যা দুষ্টু, আমি লজ্জা পাচ্ছি। সুগার রেগে বলে, বিয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসলে জিহব চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বেলকনির দিকে যেতে নিলে জিহব দ্রুত দুহাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে, আয় হাই, ছাড়, বোনের ইজ্জতে নজর দিতে লজ্জা করে না? স্যা, কি দিনকাল আসলো। ওগো ইয়ঙ্কি, দেখে যাও, তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে। সুগা জিহবের ট্রাউজার ছেড়ে দিল। যে 3-4টা বোতাম খুলেছিল সেগুলো লাগালো। জিহবের কাণ্ড দেখে হাসছে। জিহব দুহাতে তার ট্রাউজার ধরে আছে এখনো। কি বিয়াদব ভাবা যায়। তার সম্পদে হাত দিতে যাচ্ছিল। সুগা বেরিয়ে যেতে নিলে জিহব হঠাৎই সুগার সামনে দাঁড়িয়ে সুগার অপর গালে আগের মতো করেই জোর খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। সুগা এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় জিহবের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? জিহব রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে। বিষাদ কণ্ঠে বলে, তোর আরো আগে আসা উচিত ছিল সুগা, আমার দম বন্ধ লাগছিল, তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না বোঝার জন্য। সুগা মৃদু হাসলো, কিছু বলল না। আরেম নেওয়াজ তেকে জিহবদের বাড়ি থেকে নিয়ে এসেছে। তে ধীরে পায়ে এগিয়ে যায় জাঙ্গুকের রুমের দিকে। যিশু বেগম আরেম নেওয়াজকে অনেকবার বলেছিল তে থাকুক, কিন্তু তে নিজেই যিশু বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও, সে কেন যেন খুব ডিস্টার্ব, কিছুই ভালো লাগছে না। জাঙ্গুকের উপর ভীষণ অভিমান তার। জাঙ্গুক তাকে হসপিটালেও নিয়ে যায়নি, আবার এখন জিহবদের বাড়ি থেকে নিতেও যায়নি। এগুলো তো জাঙ্গুকই সবসময় করতো, তে কখনো ভাবেনি এসব। কিন্তু আজ হঠাৎ জাঙ্গুককে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। তে দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়, তখনই জাঙ্কুক তার ঘরের ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। তেকে দেখে জাঙ্কুক দরজা লক করে তের দিকে এগিয়ে আসে। তে পিটপিট করে জাঙ্কুকের দিকে চেয়ে আসে। জাঙ্কুক হঠাৎই পায়ের গতি বাড়িয়ে তেকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। তে স্তম্ভিত হয়ে যায়, মেয়েটা বুঝতেই পারেনি। তে শান্ত, কয়েক সেকেন্ড পেরোতেই জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে মাথা নিচু করে রেখেছে। জাঙ্কুক ঢোক গেলে মৃদু স্বরে বলে, সরি। তে অবাক হয়, জাঙ্কুকের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে জাঙ্কুককে চিনতে পারছে না, তার চোখ দুটো বিশাল কৌতূহল। জাঙ্কুককে ঠোঁট জোড়া মুছে দিয়ে মৃদু স্বরে বলে, ডিনার করেছো? তে নীরবে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। জাঙ্কুক তের থেকে দূরে সরে দাঁড়ায়। আবার তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ঘুমাও। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গিলে ইতস্তত করে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? জাঙ্কুক ঘরের দরজা লক খুলে তের দিকে চেয়ে বলে, অফিসে। হোয়াই? তে মাথা নিচু করে রাখে, ছোট করে বলে, এমনি। তার ভীষণ ইচ্ছে করলো জাঙ্কুককে জিজ্ঞাসা করতে, জাঙ্কুক কেন তাকে হসপিটালে নিয়ে গেল না? তখন তো অফিসে ছিল না। এখন কেন জেহব ভাইদের বাড়ি থেকে তাকে আনলো না? কিন্তু মনের কথাই মনেই চাপা রাখলো। জিজ্ঞাসা করার সাহস হলো না আর। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। তে নতুন কলেজে ভর্তি হয়েছে।
মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজের টুকটাক যাতায়াত হয়, নিয়মিত যাওয়া আসাটা এখনো হয়নি, তেমন কোনো বন্ধু হয়ে ওঠেনি এখনো। কিন্তু তের ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝেই। জাঙ্কুক কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। জাঙ্কুক অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না তে। তে যখন জাঙ্কুকের অনুভূতি একটু একটু বুঝতে পারলো, ঠিক তখন থেকে জাঙ্কুক কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। তে নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। তে ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। জাঙ্কুক তাকে কলেজে নিয়ে যায় না, তার আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো সেসব কি ছিল? তের মাঝে মধ্যে কাঁদতে ইচ্ছে করে, সে বলতে পারে না, সইতেও পারে না জাঙ্কুকের এমন নির্লিপ্ততা। তাকে জাঙ্কুকের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাকে একটুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না যদি না জাঙ্কুক মাঝখানে তেকে নিয়ে এত না ভাবতো। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিছু বলে না। এর চেয়ে তো 2-3টে থাপ্পড় খাওয়া ভালো। ভাবতে ভাবতেই তে ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছনের দিকে পড়ে যেতে নেয়। তার আগে জাঙ্কুক থেকে আগলে নেয়। তে চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে জাঙ্কুককে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তে অবাক হয়ে তাকায়। জাঙ্কুক থেকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো? তে ঢোক গেলে কতদিন পর একটু কথা বলল এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ব্যথা পেয়েছি। জাঙ্কুক বিচলিত হলো, অতঃপর তেকে কোলে নিয়ে ছাদের কোনায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে। তের 2 পা উল্টে পাল্টে দেখে, চিন্তিত কণ্ঠে বলে, কোথায় কোথায় ব্যথা পেয়েছো? তে চুপচাপ জাঙ্কুকের দিকে চেয়ে আছে, কোনো কথা বলে না। জাঙ্কুক তের কোনো রেসপন্স না পেয়ে ভ্রুকুসকে বলে, স্টুপিড, বলো কোথায় ব্যথা পেয়েছো? তে আমতা আমতা করে বলে, জানি না তো। হোয়াট? তে মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তেকে করে তুলে নেয়, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। জাঙ্কুক তেকে নিয়ে তার বেডের উপরে বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে তের 2 পায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। তে এবার ওড়না দিয়ে মুখ টেপে হেসে ফেললো জাঙ্কুকের কাণ্ডে। জাঙ্কুক তের দিকে তাকালে তে মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার 2 পা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোর মাঝ থেকে 2টো বরফের টুকরো জাঙ্কুক তার মুখে পুড়ে নেয়। দৃষ্টি তের পানে। তে অদ্ভুত চোখে তাকায় জাঙ্কুকের দিকে। এতক্ষণ তার পুরো পায়ে এই বরফ ঘষে এখন তা মুখে পুড়ে নিল, কি অদ্ভুত। জাঙ্কুকের হাতে থাকা অবশিষ্ট আরো কয়েকটা বরফ ছুঁড়ে ফেললো। এরপর তের পা ধরে এক টান দিয়ে টেনে তার দিকে আনে। তে চেঁচিয়ে ওঠে। জাঙ্কুক তেকে তার কোলে বসিয়ে নিল, বাঁ হাতে তেকে টেনে কিছুটা বাঁকা করে নেয়। ডান হাত গলার ভাঁজে নিয়ে রাখে। ঠান্ডা ভেজা হাত পেয়ে তে কেঁপে ওঠে। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তাকায় তের পানে। তে সংকোচ ঠেলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তার সাথে প্রায় 2 মাস হলো কথা বলে না। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজ তে অবাক না হয়ে পারছে না। মেয়েটা জাঙ্কুকের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক বরফ মুখের ভেতর রেখে তের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? তে ঢোক গেলে, সে তো ব্যথা পায়নি। এই লোক ধরে ফেললো নাকি? আমতা আমতা করে কিছু বলতে চাই, কিন্তু জাঙ্কুক তের কথার উত্তর না শুনেই একটানে তের গলা থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফ দুটো বের করে তের গলার নিচের মাঝ বরাবর রাখে। তে কেঁপে ওঠে, বরফ দুটো সরাতে চাইলো। তার আগেই জাঙ্কুক তের 2 হাত চেপে ধরে। তে নড়াচড়া করতে পারে না। জাঙ্কুক মাথা তুলে তের গলার দিকে দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়ে গলা বেয়ে জামার ভেতর প্রবেশ করে। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। তে মোছামুছি করে অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমার ঠান্ডা লাগছে। জাঙ্কুক তের মুখ পানে তাকালো। তের দৃষ্টির মানে জাঙ্কুক বুঝলো না। 2টো বরফ পুরোটা গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত জাঙ্কুকের দৃষ্টি তের গলায় রেখেছে। তের লজ্জায় হাঁসফাঁস করে। দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যা বলতে গেল। জাঙ্কুক থেকে তার দিকে টেনে নেয়। তের কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিসিয়ে ঠান্ডা গলায় বলে, কোথায় ঠান্ডা লাগছে টেল মি। তে জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠান্ডা
লাগছিল তার মাত্রা 1000 গুণ বেড়ে গেল মুহূর্তেই। জাঙ্কুক থেকে ছেড়ে দিল। তে ঢোক গিলে জাঙ্কুকের দিকে সিটিয়ে চাই, মাথা নিচু করে নেয়। জাঙ্কুক থেকে দুহাতে তার থেকে খানিকটা দূরে বসালো। এরপর তের বডিতে দৃষ্টি বুলাই। তে লজ্জায় হাঁসফাঁস করে। জাঙ্কুক হঠাৎই এগিয়ে এসে তের গলায় মুখ গুজে দেয়। তে কেঁপে ওঠে। জাঙ্কুক তের গলা থেকে মুখ উঠিয়ে তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, এগেইন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আই এম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না স্টুপিড গার্ল। কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তে 2 পা ভাঁজ করে মাথা নিচু করে বসলো। জাঙ্কুক ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথেই তে দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। জাঙ্কুক বের হওয়ার আগেই জামা পাল্টানো সম্পূর্ণ করতে পেরে তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক শাওয়ার নিয়ে বেরিয়ে তের দিকে একবার তাকালো। তে জাঙ্কুককে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। জাঙ্কুক ধীরে পায়ে তের দিকে এগিয়ে আসে। তে এলোমেলো দৃষ্টি ফেলে। এই লোকটার আজ কি হলো? তে পিছিয়ে গিয়ে কাভার্ডের সাথে লেগে দাঁড়ায়। জাঙ্কুক খুব স্বাভাবিকভাবে তের সামনে দাঁড়িয়ে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিছনের কাভার্ড থেকে শার্ট স্যুট প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে তের সামনে থেকে সরে দাঁড়ায়। জাঙ্কুক রেডি হয়ে নিল। তে এক জায়গায় গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাতঘড়ি পরে নেয়। তে আর চোখে দেখলো জাঙ্কুককে। জাঙ্কুকের হাতঘড়ির গ্লাসের ভেতর গুচ্ছি লেখা। তে খেয়াল করেছে জাঙ্কুকের ওয়ালেট, হাতঘড়ি, এর ওপর এই লেখাটা সবসময় দেখে। মেয়েটা ঠিক বুঝতে পারছে না জাঙ্কুকের অধিকাংশ জিনিসই এই নামে লেখা থাকে কেন। কৌতূহল থেকে জাঙ্কুককে প্রশ্ন করে বসে, গুচ্ছি কার নাম? জাঙ্কুক চুলগুলো ঠিকঠাক করে নেয়। তের কথা শুনে ভ্রু কুঁচকে তের দিকে তাকায়, জিজ্ঞাসা করে, হোয়াট? তে আমতা আমতা করে। জাঙ্কুক কি মনে করে যেন তার হাতঘড়ির দিকে তাকালো। উল্টে ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলল, মাই ফার্স্ট ওয়াইফ। তে তড়াক করে জাঙ্কুকের দিকে তাকায়। ততক্ষণে জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তে বিরক্ত হলো। আসলে কি এই লোকের প্রথম বউ ছিল? জিমিন আপুকে জিজ্ঞেস করতে হবে। ওই ঘরের কথা জিজ্ঞাসা করলে বলে ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানে ওই গুচ্ছি নাম লিখে রাখে। তাই নাকি প্রথম বউয়ের নাম। বিড়বিড় করলো, ওটা গুচ্ছি না, ওটা বুচি হবে। কোন বুচি এই জলাদের গলায় ঝুলেছিল? জাঙ্কুক নাস্তা করছে। নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। আরেমনাস খাওয়ার মাঝে গলা ছেড়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, টের কলেজ পাস করে তোমার ভার্সিটি যাও, টেকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা কি জাঙ্কুক, বলো তো? জাঙ্কুক মনোযোগ দিয়ে নাস্তা করায় ব্যস্ত, যেন কেউ কিছুই বলেনি। আরেমনাস ভুরুকুসকে বলে, জাঙ্কুক। জাঙ্কুক মাথা নিচু করেই বলে, বলো, আমি তোমাকে কিছু বলছি। জাঙ্কুক খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, শুনেছি। আরেমনাস বিরক্ত হলো ছেলের গা ছাড়া ভাব দেখে। অতঃপর বলে, টেকে নিয়ে যাও, নয়তো আমার উল্টো পথে যেতে হয়। জাঙ্কুক ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি একটু কষ্ট করো। আরেমনাস ভুরুকুসকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? জাঙ্কুক চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখলো। এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে? বলেছি। এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। আরেমনাস অবাক হয়ে ডাকে, জাঙ্কুক। জাঙ্কুক বিরক্ত হয়ে বলে, ছেলের বউ না ভেবে ওকে জিমিনের বোন ভাবো, তাহলে আর আমার ওপর ওর কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না। আরেমনাস বাকহারা হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ। কি হচ্ছে এসব? মাঝে 2-3 মাস জাঙ্কুক যেমন আচরণ করেছে আরেমনাস একদম নিশ্চিন্তে ছিলেন, ভেবেছিলেন সব ঠিকঠাক। কিন্তু গত 2 মাস যাবৎ ছেলে আবারও কেমন পাল্টে গেল। তে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। আরেমনাস আর জাঙ্কুকের পুরো কথাই তে দাঁড়িয়ে শুনলো। সবশেষে বিস্ময় দৃষ্টিতে জাঙ্কুকের প্রস্থানের দিকে চেয়ে রইল। জাঙ্কুকের কথাগুলো এতে সত্যি কিছু বুঝলো না। আর না তো জাঙ্কুকের এই বিহেভিয়ারগুলো অর্থ সে বোঝে। মেয়েটার নিজেকে কেমন অসহায় লাগলো, তার দম বন্ধ লাগে। জাঙ্কুক এমন করছে কেন? সে তো জিজ্ঞেসও করতে পারবে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। তে ভেবেছিল কলেজে যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই এই বাসায় জিমিন আর ইয়ঙ্গি আসে। জিমিনকে সুগার নিয়ে এসেছে আর সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ইয়ঙ্গি বাড়ির ভেতরে এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। তে জিমিনের সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজে যাবে ইয়ঙ্গির সাথে। জিমিন নাকি বাসায় থাকবে না, জিমিনের এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। তে একা একা কি করবে? এর চেয়ে কলেজে যাওয়াই ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়বে। তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ঝটপট কলেজ ড্রেস, বোরখা আর উপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে।
তে আর ইয়ঙ্গিকে ইয়ঙ্গির ভার্সিটিতে নামিয়ে দেয় সুগা। তের কলেজ পাস করে এসেছে মূলত ইয়ঙ্গির কথাই। ইয়ঙ্গি বলেছে আজ থেকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। তে দ্বিমত করেনি, তার মন ভালো নয়। কলেজে তেমন কোনো বান্ধবী নেই। এর চেয়ে ইয়ঙ্গি আপুর সাথে তার ভার্সিটি খুললে বেশি ভালো লাগবে। ইয়ঙ্গি তের হাত ধরে ভার্সিটির ভেতর প্রবেশ করে। তে চারপাশ ঘুরে ঘুরে দেখছে, আগামাথায় খুঁজে পায় না ভার্সিটির, অনেক বড় এরিয়া। ইয়ঙ্গি তের হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, লুসি। লুসি, জুই, চান, জামিল সহ আরো বেশ কয়েকজন একটা বেঞ্চের ওপর কেউ মাঠে বসে হাসাহাসি করছে। ইয়ঙ্গির ডাকে লুসি আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলেও ইয়ঙ্গির রুম আলাদা। লুসি ইয়ঙ্গির উদ্দেশ্যে বলে, এত লেট করলি কেন? ইয়ঙ্গি তার হাত ঘড়িতে টাইম দেখে বলে, লেট হয়ে গিয়েছে, আমার একটা ক্লাস আছে। লুসি তের দিকে তাকিয়ে বলে, এটা কে? ইয়ঙ্গি তেকে দেখিয়ে বলে, ওর নাম তে, আমার বোন বলতে পারিস। ওরে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষ করে এসে নিয়ে যাব, ওকে? লুসি তের দিকে তাকিয়ে বলে, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কলেজে পড়ো? তে মৃদু হেসে বলে, জি আপু। জুই ইয়ঙ্গির পাশে দাঁড়িয়ে বলে, ক্লাসে চল। জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে, ইয়ঙ্গি আইরে, লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ইয়ঙ্গি পাত্তা দিল না জামিলের কথা। তের দিকে তাকিয়ে বলে, তে তুমি থাকো, আমি 1 আওয়ার পর এসে তোমাকে নিয়ে ঘুরবো, এখন বাই। তে অসহায় চোখে তাকালো, তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে। ইয়ঙ্গির সাথে জুইও এগোয়। লুসি তের হাত ধরে হেসে বলে, এসো তে, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। তে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। লুসি তেকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়। সেখানে চান সহ আরো অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। তে ভীষণ অস্বস্তি ফিল করে। লুসির উদ্দেশ্যে বলে, আপু তোমরা থাকো, আমি ওই দিক গিয়ে দাঁড়াই। লুসি তের অস্বস্তি বুঝতে পেরে বলে, ওহো তে, সবার সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি, এসো। চান তের দিকে একবার তাকায়, এরপর আবারও বয়ে মুখ গুজলো। লুসি মুখ ভ্যাংসায় চানকের দিকে তাকিয়ে তের উদ্দেশ্যে বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ও আমাদের একদমই ডিস্টার্ব করবে না, তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না। চান বিরক্ত চোখে তাকায় লুসির দিকে। তে আরো অস্বস্তি ঘিরে ধরলো। চাঁদের পাশে বসে তের দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। তে অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত, তার এখানে আসা একদমই উচিত হয়নি, এর চেয়ে কলেজে যাওয়া ভালো। লুসির দিকে তাকিয়ে বলে, আপু আমি কলেজে যাচ্ছি, ইয়ঙ্গি আপু আসলে বলে দিও। লুসিদের হাত টেনে ধরে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এই জন্য ইয়ঙ্গি তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেল। এসো এসো, বসো, গল্প করি, গল্প শুনি, চলো। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল তেকে। তে অবাক হয়ে তাকালো সবার দিকে। তের সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু চাঁদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে চেয়ে আছে। তে বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। শাহেদ সহ সবাই তের দিকে অবাক হয়ে তাকায়। তের দৃষ্টি অনুসরণ করে বুঝলো তে শাহেদকে ডেকেছে। তে খুব সুন্দর করে হেসে বলে, আমি বিবাহিত। শাহেদ কেঁচে ওঠে তের কথায়, আর শাহেদের অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। তবে চানের হাসির আওয়াজ সবচেয়ে বেশি সুন্দর হয়। তে একটু বিব্রত বোধ করে। শাহেদের ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সবাই হাসছিস কেন? আমি ছাকা খেয়েছি, একটু তো সমবেদনা জানা। লুসি তের গায়ে ঢলে পড়ছে। তেকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তুমি তো ছক্কা মেরে দিলে ইয়ার। এরপর লুসির হাসি থামিয়ে বলে, আমরা সবাই আনমেরিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজবেন্ড দিয়েই তোমার গল্পটা স্টার্ট করো। তে আরো অস্বস্তিতে পড়ে যায়। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে, এরা না থাকলে তে এতক্ষণে হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। তে কিছু বলার আগেই চান বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। চানকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। লুসি আর তে উল্টো ঘুরেছিল। লুসি পিছন ফিরে জাংকুককে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। তে নিজেও পিছন ফিরে তাকায়, খুব স্বাভাবিকভাবেই তাকিয়েছিল, কিন্তু জাংকুককে দেখে তার চোখে মুখে বিস্ময় ভর করে। জাংকুক তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে আসে। লুসি নম্রভাবে জিজ্ঞাসা করে, স্যার কিছু বলবেন? জাংকুক তের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাস ক্যান্সেল। জাংকুকের কথায় সকলের মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছেই তাদের জীবন প্যারামায় করতে। এই ক্লাস আবার ঠিক কোন সকালে নেবে, নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করে বলতো, সবাই ক্লাসে আসো। লুসি কথাগুলো ভেবেই হতাশ হলো। জাংকুক সকালের দিকে তাকিয়ে বলে, জায়গা ফাঁকা করো।
জাঙ্কুকের কথা সবাই মেনে নিল। লুসি তের কানে ফিসফিস করে বলে, এই প্যারাময় স্যার আমাদের জীবনটা বরবাদ করে দিচ্ছে, তোমাকে এর গল্প শোনাবো, এসো। লুসির কথা শুনে তের লুসির দিকে অবাক হয়ে তাকায়। জাঙ্কুক যে এই ভার্সিটির টিচার এটা সে জানতো না। এতক্ষণে সবার কথা শুনে বুঝলো জাঙ্কুক এই ভার্সিটির টিচার। লুসি তের হাত টেনে বলে, এসো তে। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বিরক্তি কণ্ঠে বলে, ও যাবে না। লুসি সহ সবাই অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। তারা বোঝার চেষ্টা করছে জাঙ্কুক কথাটা কার উদ্দেশ্যে বলল। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে, ইয়ঙ্গির তের কেউ একজন। ইয়ঙ্গির সাথে জিওব স্যারের একটা সম্পর্ক আছে। জিওব স্যারের আবার জাঙ্কুক স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টে তে জাঙ্কুকের কেউ। লুসি ভ্রুকুসকে তাকায়। আপাতত তার মাথায় আসলো না। সে ভাবনা থেকেই তেকে প্রশ্ন করে, এটা তোমার বড় ভাই নাকি তে? লুসির কথা শুনে তে চোখ বড় বড় করে তাকায় লুসির দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তের দিকে চেয়ে আছে। তে সবাইকে চুপ থাকতে দেখে বুঝলো লুসি ঠিকই ধরতে পেরেছে। সবাই একটু অবাক হয় জাঙ্কুকের বোন তে ভেবে। তবে তে জাঙ্কুকের আত্মীয় হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো লুসির কাছে লাগছে। সে যে এই স্যারের নামে একটু আধটু বদনাম করে ফেলেছে তের কাছে। কাঁদো কাঁদো মুখ করে তের কানের কাছে গিয়ে আবারও ফিসফিস করে বলে, তোমার ভাই নাম্বার 1 ভালোতে এখন বাই। শাহেদ তো রীতিমতো ঘামছে। এই ডিপ জলের বনের দিকে তাকিয়েছিল জানলে তো তাকে এই স্যার একদম চিবিয়ে খাবে। শাহেদ এদের রেখে দ্রুত জায়গাটা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। তে ভ্রুকুসকে জাঙ্কুকের দিকে তাকিয়ে আসে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য কলেজে যাবে। এই লোকটা এই ভার্সিটির টিচার জানলে তো সে জীবনেও আসতো না এখানে। জাঙ্কুক থেকে কিছু বলো না, খুব সুন্দরভাবে তের পিছু পিছু হাঁটে। তে বুঝতে পারলো জাঙ্কুক তার পিছু পিছু আসছে। তে পায়ের গতি বাড়ায়, তবে জাঙ্কুককে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতেই জাঙ্কুক থেকে টেনে একটা ভেতরের দিকে রাস্তায় নিয়ে যায়। তে চেঁচিয়ে উঠতে নিলে জাঙ্কুক তের মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতেই জাঙ্কুক তের মুখ থেকে হাত সরিয়ে নেয়। এটা রাস্তা, ফাঁকা হলেও মানুষ আছে। তে নিজেও চেঁচালো না। জাঙ্কুককে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়, কিন্তু জাঙ্কুক তের হাত টেনে শক্ত কণ্ঠে বলে, এখানে এসেছো কেন? তে বিরক্ত হয়ে বলে, হাত ছাড়ো না আমার, আমি কলেজে যাব। জাঙ্কুক কিচ্ছু বলো না, হাত ছেড়ে বলো, গো। তে জাঙ্কুকের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। জাঙ্কুকদের পিছু পিছু হাঁটে। জাঙ্কুকদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলেই তেদের কলেজ। তে কলেজের গেটের ভেতরে ঢুকলে জাঙ্কুক সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তে দ্রুত পা চালায়। এখনো একটু সময় আছে, ফার্স্ট ক্লাস হয়তো এখনো শুরু হয়নি। তাড়াহুড়ায় যেতে গিয়ে তে কারোর সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো তার একজন ম্যাম। জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাম, তেদের বায়োলজি ক্লাস নেই এই ম্যাম, আয়ুর নাম তার। এখন তো এই ম্যামের ক্লাস, কোথায় যাই তাহলে? তে গলা ছেড়ে জিজ্ঞাসা করে, ম্যাম আপনার কিছু লাগবে? তে আয়ুর মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালো ইয়াং লাগে। আয়ুর চোখে মুখে কিছুটা বিরক্তি। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলল, না ক্লাসে যাও। তে মাথা নেড়ে কলেজের মাঠে পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। আয়ুর বাবা গ্রাম থেকে এসেছে, এজন্যই মূলত মেয়েরা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজের গেটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্মিত দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। আয়ু গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর। বিড়বিড় করে, জাঙ্কুক।